আজকের ক্লাসে আমরা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। আমরা লক্ষ্মীকান্ত যদি দেখি সেখানে মোটামুটিভাবে 17টা বৈশিষ্ট্য দেখতে পাই, যেটা আমরা দুটো ক্লাসে ভাগ করে আলোচনা করব। ভারতীয় সংবিধানের প্রথম বৈশিষ্ট্য হলো লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হচ্ছে মার্কিন সংবিধান এবং অলিখিত সংবিধান হচ্ছে ব্রিটিশ সংবিধান। আমরা যখন আমাদের সংবিধানকে অ্যাডাপ্ট করছি তখনই সেখানে 395টা আর্টিকেল, 8টা শিডিউল আর 22টা পার্ট ছিল। বর্তমানে আমরা যদি দেখি সেখানে প্রায় 470টার বেশি আর্টিকেল, 25টা পার্ট এবং 12টা শিডিউল দেখতে পাই। এত বড় আয়তনের পেছনে আমরা মূলত 4টে কারণ উল্লেখ করতে পারি। প্রথম কারণ ভৌগোলিক কারণ। ভৌগোলিক দিক থেকে ভারতবর্ষের আয়তন যে শুধু বড় তাই নয়, জাতি, ভাষা, বর্ণ, ধর্ম, বিভিন্ন বৈচিত্র্য ভারতবর্ষে লক্ষ্য করা যায় এবং এই সমস্ত বৈচিত্র্যকে যদি আমরা যথাযথভাবে অ্যাকোমোডেট করতে চাই তাহলে খুব স্বাভাবিকভাবেই সংবিধানের আয়তন বৃদ্ধি পেয়ে যায়। দ্বিতীয় কারণ হিসেবে আমরা হিস্টোরিক্যাল কারণের কথা বলি এবং সেটা 1935 সালের ভারত শাসন আইন। 1935 সালের ভারত শাসন আইনের একটা বড় অংশ আমাদের মূল সংবিধানে গ্রহণ করা হয়েছিল, যেটা সংবিধানের আয়তন বড় হওয়ার একটা কারণ। তৃতীয় কারণ হিসেবে বলতে পারি সিঙ্গেল কনস্টিটিউশন বা একক সংবিধান। আমাদের দেশে কেন্দ্র এবং রাজ্যের জন্য আলাদা আলাদা সংবিধান, কেবলমাত্র একটি সংবিধান আছে এবং যেহেতু কেন্দ্র এবং রাজ্যের সমস্ত বিষয়টাকে একটা জায়গায় অ্যাকোমোডেট করা হচ্ছে, তাহলে খুব স্বাভাবিকভাবেই সংবিধানে কতগুলো এক্সট্রা পাতা যোগ হয়ে যায়। এবং চতুর্থ কারণ হিসেবে বলতে পারি যে আমাদের গণপরিষদে বা যারা আমাদের সংবিধান তৈরি করছিলেন তাদের বেশিরভাগ জনই ছিলেন আইনজ্ঞ এবং আইনজ্ঞদের কোনো কিছু ব্যাখ্যা করার পদ্ধতি আর 5টা সাধারণ মানুষের থেকে আলাদা হয়। তারা প্রত্যেকটা ক্লজ বা প্রত্যেকটা জায়গাকে খুঁটিয়ে ব্যাখ্যা করেন যাতে কোনো রকম অস্পষ্টতা না থেকে যায়। এটাও একটা সংবিধান বড় হওয়ার কারণ হিসেবে আমরা ধরতে পারি। ভারতের সংবিধানের দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি ভেরিয়াস সোর্সেস বা বিভিন্ন উৎস। ভারতবর্ষের সংবিধান তৈরির আগে ডক্টর আম্বেদকর প্রায় বিশ্বের সমস্ত সংবিধানকে দেখেছিলেন এবং সেখান থেকে বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে তিনি ভারতবর্ষের সংবিধানকে তৈরি করেছিলেন। এখন এই জায়গাটাকে ধরে আম্বেদকরকে অনেক সময় সমালোচনা করা হয় যে তিনি বিভিন্ন দেশের সংবিধানকে কপি পেস্ট করেছিলেন বা আমাদের দেশের সংবিধানটা হচ্ছে বিভিন্ন দেশের সংবিধানের কপি, কিন্তু সেটা একেবারেই নয়। উনি বিভিন্ন দেশের সংবিধান থেকে শুধুমাত্র অনুপ্রাণিত হয়েছিলেন। যেখান থেকে যে বৈশিষ্ট্যই তিনি নিন না কেন সেটাকে কিন্তু ভারতবর্ষের পরিপ্রেক্ষিত অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেছিলেন। এখানে আমরা যদি উদাহরণ হিসেবে বলি যে আমরা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা ইউএসএ থেকে পেয়েছি, আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কিন্তু অনেক পার্থক্য আছে। যেমন আমাদের দ্বিনাগরিকত্ব নেই, আমাদের রাজ্যগুলোর জন্য আলাদা আলাদা সংবিধান নেই, এই ব্যাপারগুলো কিন্তু নেই। আচ্ছা, এবার যদি আমরা দেখি মূলত আমাদের সংবিধানের ফিলোসফিক্যাল পার্টটা নেওয়া হয়েছিল মার্কিন এবং আইরিশ সংবিধান থেকে। মার্কিন সংবিধান থেকে নেওয়া হয়েছিল আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, আর আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছিল আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। পলিটিক্যাল পার্টটা অর্থাৎ এক্সিকিউটিভ, লেজিসলেচার, এক্সিকিউটিভের সাথে লেজিসলেচারের আন্তঃসম্পর্ক কিরকম হবে, এইরকম বিষয়গুলোকে মূলত নেওয়া হয়েছিল ব্রিটিশ সংবিধান থেকে। এবং আমাদের সংবিধানের স্ট্রাকচারাল পার্টটা নেওয়া হয়েছিল 1935 সালের ভারত শাসন আইন থেকে। এছাড়া আরো বিভিন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ইউএসএসআর, ফ্রান্স, সাউথ আফ্রিকা, জাপান ইত্যাদি বিভিন্ন দেশের সংবিধানকে অনুসরণ করেছিলাম। ভারতীয় সংবিধানের তৃতীয় বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি এ ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংমিশ্রণ ভারতে লক্ষ্য করা যায়। দুষ্পরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হিসেবে আমরা মার্কিন সংবিধানের কথা বলতে পারি এবং সুপরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হিসেবে আমরা ব্রিটিশ সংবিধানের কথা বলতে পারি। কিন্তু ভারতবর্ষের সংবিধানের এমন কিছু অংশ রাখা হয়েছে যেটা খুব সিম্পল মেজরিটিতে, পার্লামেন্টের সিম্পল মেজরিটির মধ্য দিয়ে যেমন আমাদের অন্যান্য সাধারণ বিল পাস হয় সেরকম ভাবে পরিবর্তন করে ফেলা যায়। তার মধ্যে কি কি পড়ে? কোনো রাজ্যের নাম পরিবর্তন, কোনো রাজ্যের সীমানা পরিবর্তন, কোনো রাজ্যের আয়তন পরিবর্তন, এগুলো আমরা এই এই অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে করতে পারি। দ্বিতীয় যে প্রসেসটা আছে সেটা হচ্ছে স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটিতে কি করতে হয় না, পার্লামেন্টের মোট সদস্যের অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের অধিকাংশের সমর্থন প্রয়োজন হয় এই স্পেশাল মেজরিটিতে।
এটার মধ্য দিয়ে আমরা মৌলিক অধিকারের যদি কিছু চেঞ্জের প্রয়োজন হয় বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির যদি কিছু প্রয়োজন হয় চেঞ্জের, তখন আমরা এই পদ্ধতিকে ব্যবহার করতে পারি। এবং আমাদের তৃতীয় যে প্রসেসটা আছে সেটা হচ্ছে রাজ্যগুলোর সম্মতি। এই স্পেশাল মেজরিটির সাথে, স্পেশাল মেজরিটি বলতে কি বললাম না, পার্লামেন্টের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ এবং উপস্থিত ভোটদানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠের সম্মতি পাওয়ার পর রাজ্যগুলোর সম্মতির জন্য পাঠানো হয় রাজ্য আইনসভা। এবং রাজ্য আইনসভা যতগুলো রাজ্য আছে তার অর্ধেকের যদি সমর্থন পাওয়া যায় তবেই কোনো একটা চেঞ্জ করা যায়। এবং এই পদ্ধতি কখন ব্যবহার করা হয়? যখন কোনো হাইকোর্ট সংক্রান্ত বিষয়, সুপ্রিম কোর্ট সংক্রান্ত বিষয় ইত্যাদি বিষয়ে চেঞ্জের প্রয়োজন হয়, তখন আমরা এই পদ্ধতিকে ব্যবহার করে থাকি। এবং আমাদের সংবিধানে এই রিজিডিটি আর ফ্লেক্সিবিলিটি দুটো জিনিস রাখার ফলে একদিকে যেমন আমরা সংবিধানে বেসিক স্ট্রাকচারকে রক্ষা করতে পারি, যখন তখন যে কেউ সংবিধানে বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করে দিতে পারে না, তেমনি আবার আমাদের সংবিধানকে আমরা সময়ের সাথে সাথে প্রয়োজন অনুযায়ী আপডেট করতে পারি। এই বৈশিষ্ট্যটা আমাদের সংবিধান আমাদেরকে দেয়। সংবিধানের চতুর্থ বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যার কেন্দ্র প্রবণতা আছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে সমস্ত মূল বৈশিষ্ট্য, যেমন দুটো সরকারের অবস্থিতি, ক্ষমতার স্বতন্ত্রীকরণ, লিখিত সংবিধান, সংবিধানের প্রাধান্য, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, বাইক্যামেরালিজম, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা ভারতবর্ষে দেখতে পাই। কিন্তু এর পাশাপাশি কতগুলো একক কেন্দ্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য ভারতবর্ষে লক্ষ্য করা যায়। যেমন কেন্দ্রীয় সরকারটা অত্যন্ত শক্তিশালী, রাজ্যের থেকে কেন্দ্রের ক্ষমতা বেশি। সিঙ্গেল সিটিজেনশিপ, ভারতবর্ষে কিন্তু রাজ্যগুলোর জন্য আলাদা করে কোনো রকম নাগরিকত্ব দেওয়া হয় না। তৃতীয়ত সিঙ্গেল কনস্টিটিউশন, ভারতবর্ষে একটাই মাত্র সংবিধান আছে, রাজ্যগুলোর আলাদা কোনো সংবিধান নেই। আচ্ছা, নেক্সট একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিসেস, অর্থাৎ কেন্দ্র সরকার যে সমস্ত আমলাদের নিয়োগ করে সেই আমলারা রাজ্যের হয়ে কাজ করে। এবং লাস্ট হচ্ছে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। এই জরুরি অবস্থার সময় কেন্দ্র কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে রাজ্যের ক্ষমতা সম্পূর্ণভাবে খর্ব করে দেওয়া হয়। এই কারণে আমরা বলতে পারি আমাদের ভারতবর্ষ হচ্ছে ফেডারেল স্ট্রাকচার, কিন্তু ট্রু ফেডারেশন নয়। কেসি হোয়ার এই জন্য ভারতবর্ষকে কোয়াসি ফেডারেল বলে উল্লেখ করেছে। সব থেকে বড় কথা, আমাদের ভারতবর্ষের সংবিধানে কোথাও কিন্তু এই ফেডারেশন শব্দটার উল্লেখ নেই। পরিবর্তে ভারতবর্ষের সংবিধানের 1 নম্বর ধারায় বলা হয়েছে ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। এখন এই ইউনিয়ন অফ স্টেটস বলতে বোঝায় ভারতবর্ষের রাজ্যগুলোর মধ্যে এগ্রিমেন্ট হয়ে কিন্তু ভারত তৈরি হয়নি। পরিবর্তে ভারতবর্ষকে শাসনের সুবিধার জন্য আমরা কতগুলো রাজ্যে ভাগ করেছি। আর দ্বিতীয়ত, এই রাজ্যগুলোর কিন্তু কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কোনো অধিকার নেই। নেক্সট ভারতের সংবিধানের বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ সংসদীয় শাসন ব্যবস্থা। ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হচ্ছে তখন আমাদের সামনে দুটো মডেল ছিল। একটা হচ্ছে ইউএসএ মডেল, যেখানে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি, আর একটা হচ্ছে ব্রিটিশ মডেল, যেটা পার্লামেন্টারি ডেমোক্রেসি। এখন আমরা যদি ইউএসএ মডেলে যাই সেখানে এক্সিকিউটিভ বা শাসন বিভাগ ডমিনেট করবে, আর আমরা যদি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যাই তাহলে আমাদের লেজিসলেচার ডমিনেট করবে। আমাদের সংবিধান প্রণেতারা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার কারণ হতে পারে তারা তাদের এক্সিকিউটিভ অত্যন্ত শক্তিশালী হয়ে যাক, সেটাতে হয়তো আমাদের কিছুটা ভয় ছিল। দ্বিতীয় কারণ, ব্রিটিশ যে মডেলটা সেই মডেলটার সাথে আমরা অনেক বেশি পরিচিত ছিলাম। এবং তৃতীয়ত, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আইন বিভাগ আর শাসন বিভাগের মধ্যে একটা সিনথেসিস বা সামঞ্জস্য লক্ষ্য করা যায়। কিন্তু সেটাই যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হয়ে যায় সেখানে কিন্তু স্ট্রিক্টলি ক্ষমতার স্বতন্ত্রীকরণ লক্ষ্য করা যায়। ভারতবর্ষের সংসদীয় শাসন ব্যবস্থার আমরা যে সমস্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি সেগুলো হলো প্রেজেন্স অফ নমিনাল হেড এবং রিয়েল এক্সিকিউটিভ। আমাদের হেড অফ দ্য স্টেট তিনি নমিনাল হেড, তাকে আমরা রাষ্ট্রপতি বলি। আর হেড অফ দ্য গভর্নমেন্ট যিনি রিয়েল হেড তিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। অর্থাৎ আমাদের হেড অফ দ্য গভর্নমেন্ট আর হেড অফ দ্য স্টেট এই দুটো আলাদা। দ্বিতীয় বৈশিষ্ট্য, মেজরিটি পার্টি রুল, অর্থাৎ আমাদের যেটা জনপ্রতিনিধি কক্ষ, কেন্দ্রের ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যের ক্ষেত্রে রাজ্য বিধানসভা, সেখানে যে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই রাজনৈতিক দল শাসন ক্ষমতায় যায়। তৃতীয় বৈশিষ্ট্য কি দেখি, কালেকটিভ রেসপন্সিবিলিটিস, অর্থাৎ মন্ত্রীরা যারা এক্সিকিউটিভে থাকেন সেই মন্ত্রীরা কিন্তু আইন বিভাগের কাছে তাদের কাজকর্মের জন্য দায়িত্বশীল থাকে।
চতুর্থ বৈশিষ্ট্য কি লক্ষ্য করা যায়, মেম্বার্স অফ দ্য মিনিস্টার্স ইন দ্য লেজিসলেচার, যারা মন্ত্রী হন তারা কিন্তু আবার আইন বিভাগেরও সদস্য হন। পঞ্চম বৈশিষ্ট্য যে আমাদের কেন্দ্রের ক্ষেত্রে প্রাইম মিনিস্টার এবং রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হেড করে। এছাড়া একটা নির্দিষ্ট সময় অন্তর আমাদের যেটা লোয়ার হাউস আছে সেই লোয়ার হাউসটাকে নির্দিষ্ট সময় অন্তর ভেঙে দেওয়া হয়, অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন প্রক্রিয়াটাকে করা হয়। কিন্তু সংসদীয় শাসন ব্যবস্থা আমরা ব্রিটেন থেকে নিলেও ভারতবর্ষের সংসদীয় শাসন ব্যবস্থা আর ব্রিটেনের সংসদীয় ব্যবস্থার মধ্যে একটা মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায়। বা ব্রিটেনের যিনি নমিনাল হেড বা যিনি রাষ্ট্রের প্রধান, হেড অফ দ্য স্টেট, তিনি হচ্ছেন রাজা বা রানী, যিনি বংশ পরম্পরায় আসেন। কিন্তু ভারতবর্ষের হেড অফ দ্য স্টেট তিনি রাষ্ট্রপতি, তিনি নির্বাচনের মাধ্যমে আসেন। অর্থাৎ ব্রিটেনে দেখা যায় কনস্টিটিউশনাল মোনার্ক আর ভারতবর্ষে দেখা যায় ডেমোক্রেটিক রিপাবলিক। এইটা ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থার সাথে ব্রিটেনের সংসদীয় ব্যবস্থার একটা মৌলিক পার্থক্য। আমরা যখন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে কিন্তু আমরা ট্রু ফেডারেশন নই। আবার পার্লামেন্টারি ব্যবস্থার ক্ষেত্রেও দেখলাম আমাদের পার্লামেন্টারি ব্যবস্থাটা ব্রিটেনের থেকে অনেক বেশি আলাদা। ভারতীয় সংবিধানের নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে পার্লামেন্টারি সভরেন্টি উইথ জুডিশিয়াল সুপ্রিমেসি। পার্লামেন্টারি সভরেন্টি বা সংসদের সার্বভৌমত্ব, এটা হচ্ছে ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য, আর বিচার বিভাগের প্রাধান্য সেটা হচ্ছে মার্কিন সংবিধানের বৈশিষ্ট্য। ভারতবর্ষে এই দুটোর মধ্যে একটা সিনথেসিস করা হয়েছে। কিভাবে সিনথেসিস করা হয়েছে না, জুডিশিয়াল রিভিউ ক্ষমতাকে প্রয়োগ করে সুপ্রিম কোর্ট কোনো আইনকে অসাংবিধানিক বলে ঘোষণা করতে পারে, আবার পার্লামেন্টও তার সংবিধান সংশোধনের ক্ষমতাকে ব্যবহার করে সংবিধানের একটা বড় অংশের পরিবর্তন করতে পারে। ভারতের সংবিধানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, অর্থাৎ একই সাথে স্বতন্ত্র এবং সংহত বিচার ব্যবস্থার অস্তিত্ব। ইন্টিগ্রেটেড কিভাবে সেটা আমরা প্রথমে দেখে নিই। ভারতবর্ষের বিচার ব্যবস্থার যে স্ট্রাকচারটা সেটা কিছুটা পিরামিডের মতো। একদম ওপরে আছে সুপ্রিম কোর্ট এবং প্রত্যেকটা রাজ্যের মাথায় আছে একটা করে হাইকোর্ট এবং তার তলায় বিভিন্ন সাবঅর্ডিনেট কোর্ট আছে। আমাদের যে কেন্দ্র এবং রাজ্যের আইন এই সবটাই কিন্তু এই স্ট্রাকচারটাই বলবৎ করে। মানে কেন্দ্রের আইনগুলো, রাজ্যের আইনগুলো সবই কিন্তু এই পুরো স্ট্রাকচারটা বলবৎ করে। কিন্তু আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দেখি, সেখানে দেখবো ফেডারেল আইনকে ফেডারেল কোর্ট বলবৎ করে আর রাজ্যের আইনকে রাজ্যের কোর্টগুলো বলবৎ করে। এবার বিচার বিভাগকে ইন্ডিপেন্ডেন্ট রাখার জন্য কি করা হয়েছে না, বিচার বিভাগ যাতে স্বতন্ত্র থাকে সেই জন্য আমাদের সংবিধানেই কতগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমত বলা হয়েছে যে আমাদের যারা বিচারপতি থাকবেন তাদের কার্যকালের একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে। দ্বিতীয়ত আমাদের সুপ্রিম কোর্টের সমস্ত খরচা কনসোলিডেটেড ফান্ড থেকে দেওয়া হবে এবং তৃতীয়ত এই বিচারপতিরা যখন অবসর গ্রহণ করবেন তারা কিন্তু তারপরে আর প্র্যাকটিস করতে পারবেন না। ভারতের সংবিধানের আরেকটা বৈশিষ্ট্য হলো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের অস্তিত্ব। এই বৈশিষ্ট্যটা আমরা মার্কিন সংবিধান থেকে পেয়ে থাকি, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সংবিধানে কিন্তু মৌলিক অধিকারের উল্লেখ ছিল না। তাদের সংবিধানের প্রথম 10টি সংশোধনের মধ্য দিয়ে এই মৌলিক অধিকারগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু ভারতবর্ষের মূল সংবিধানের পার্ট 3 এবং 12 থেকে 35 নম্বর ধারায় এই মৌলিক অধিকারের উল্লেখ আছে। এই মৌলিক অধিকারগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য এবং এটি পলিটিক্যাল ডেমোক্রেসির ধারণাকে প্রমোট করে। নেক্সট যে বৈশিষ্ট্যটা আমরা পাই সেটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। ডক্টর আম্বেদকর এটাকেই নিজেই একটা নোবেল ফিচার্স অফ কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন, কারণ এখানে সংবিধান রাষ্ট্রকে নির্দেশ দিচ্ছে কিছু জনকল্যাণমূলক কাজ করার জন্য এবং এই বৈশিষ্ট্যটা আমরা আয়ারল্যান্ড বা আইরিশ কনস্টিটিউশন থেকে অনুপ্রাণিত হয়েছিলাম। সংবিধানের পার্ট 4-এ এটার উল্লেখ আছে এবং মৌলিক অধিকারগুলো যেমন আমাদের পলিটিক্যাল ডেমোক্রেসিকে প্রমোট করে, সেরকমই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমাদের সোশ্যাল এবং ইকোনমিক ডেমোক্রেসিকে প্রমোট করে। যদিও আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, কিন্তু এটাকে আমরা 3টে ব্রড ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে সোশ্যালিস্ট, একটা হচ্ছে গান্ধিয়ান, আর একটা লিবারেল ইন্টেলেকচুয়াল। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য।
যদিও আমাদের মূল সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিজ এর কথা উল্লেখ ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে পার্ট 4A তে এই মৌলিক কর্তব্যগুলো সংবিধানভুক্ত করা হয়েছে এবং সেই সময় মোট 10টা মৌলিক কর্তব্য সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তীকালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আরেকটি মৌলিক কর্তব্য সংবিধানভুক্ত করা হয়েছে, অর্থাৎ বর্তমানে মোট মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টা। আর এই মৌলিক কর্তব্যগুলো কিন্তু সংবিধান কর্তৃক বলবৎযোগ্য নয়, অর্থাৎ এটা নন জাস্টিসেবল। তাহলে আজকের ক্লাসে আমরা মোট 10টা বৈশিষ্ট্যকে আলোচনা করলাম। বাকি বৈশিষ্ট্যগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।